আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো তেহারি। এই তেহারিটা একদম পারফেক্ট ও ঝরঝরে এবং এর টেস্ট হবে ফাটাফাটি। আর আমি আজকে গরুর মাংস দিয়ে তেহারি তৈরি করে দেখাবো পুরান ঢাকার স্টাইলে। পুরান ঢাকার তেহারিটা যেভাবে তৈরি করে হুবহুব সেইভাবে তৈরি করে দেখাবো। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিন। তো তেহারিটা কিভাবে তৈরি করছি চলেন দেখে নিই। এখানে আমি তেহারি তৈরি করার জন্য গরুর মাংস নিয়ে নেব। এই যে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে 1 কেজির চেয়ে একটু কম আছে। আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তেহারিতে এরকম ছোট ছোট করেই দেওয়া হয় গরুর মাংসটা। আমি পেঁয়াজ কুচি নিয়েছি বেশ খানিকটা। এখানে চলা নিয়েছি, সাদা ফল, জয়ত্রী নিয়েছি, জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, আর সাদা আর কালো গোলমরিচ কিছু নিয়ে নিয়েছি। আর এখানে টক দই নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি, মুখের দিকটা একটু চিড়ে নিয়েছি, আর নিয়েছি সরিষার তেল, আর এখানে নিয়েছি লবণ। আর এই যে চাউলটা আমি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এখানে আমি 3 কাপ পরিমাণ চাউল নিয়ে নিয়েছি। আমি সবগুলো উপকরণ আবারও দেখিয়ে দিচ্ছি। এরকম করে যদি আমরা সব কিছু গুছিয়ে নেই তাহলে কিন্তু রান্নাটা করতে খুবই সহজ হয় এবং ঝটফট রান্না হয়ে যায়। আর আমরা গৃহিণীদের এরকম একটু গুছিয়ে নিলে কাজটা করতে সুবিধা হয়, আর আমাদের কাজটাও অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। একটু আগে থেকে যদি আমরা এরকম করে সব কিছু গুছিয়ে নিই তাহলে কাজ করতেও অনেক ভালো লাগে। আমি এই যে শুকনো আস্ত মশলাগুলো সব ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার ব্লেন্ডারে খুবই অল্প পরিমাণ মশলা হওয়ার কারণে গুঁড়ো হয়নি ভালোভাবে, সেজন্য আমি আবার পাটায় এটা খুব সুন্দর করে বেটে নিয়েছিলাম। এখন আমি প্যান বসিয়ে এই যে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল আমি দিয়ে দিলাম। যেহেতু আমার মাংস কম, চাউলের পরিমাণও কম, এই 1/2 কাপে কিন্তু হয়ে যাবে। তো আমি 1/2 কাপ তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। বেশ খানিকটা পেঁয়াজ কুচি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। 1 কাপের মতো বলতে পারেন এখানে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা খুব সুন্দর করে আমি একটু লালচে করে ভেজে নেব। খাঁটি সরিষার তেল হলে এরকম কিন্তু ফেনা উঠবে, তখন বুঝতে হবে যে এটা খাঁটি সরিষার তেল। আর তেলে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু খুব বেশি একটা এরকম ফেনা ফেনা হয় না। তো এই তেহারির অরিজিনাল টেস্ট পেতে হলে কিন্তু সরিষার তেল দিয়েই তেহারিটা রান্না করতে হবে। পুরান ঢাকার তেহারিটা কিন্তু সরিষার তেল দিয়েই রান্না করা হয়। তো এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আদা আর রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দেব। এই যে আমি তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, এখন কিন্তু খুবই দারুণ একটা স্মেল বের হয়েছে। তো যাই হোক, আমি এখন এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে আমার পেঁয়াজ আর মশলাটা পুড়ে না যায়। এখন আমি বাদবাকি উপকরণগুলো একে একে মিশিয়ে নেব। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকেন, তাহলে আপনারাও এরকম পারফেক্ট একটা পুরান ঢাকার তেহারি তৈরি করে নিতে পারবেন। তো আমি এখন মশলাটা কষিয়ে নেব। এই যে আমি যে শুকনো মশলাটা এটা বেটে নিয়েছি, আমি বলেছিলাম যে ভালোভাবে গুঁড়ো হয়নি আমার ব্লেন্ডারে, সেজন্য আমি এটা আবার পাটাতে খুব সুন্দর করে বেটে নিয়েছি। এখন মশলাটা আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। তেলের মধ্যে দেখেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তেহারির টেস্টটা ভালো আসবে। আমি এই যে লবণ দিয়ে দিচ্ছি, আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে লবণটা মিশিয়ে নিচ্ছি। তেহারি তো আমাদের সবারই অনেক পছন্দের একটা খাবার।
এই যে আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে এখন খুব সুন্দর করে উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখানে কিন্তু আর অন্য কোনো রকমের মশলা দিতে যাবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। অরিজিনাল তেহারি রান্না কিন্তু এরকমভাবেই করে, এরকম অল্প মশলাতেই এই তেহারিটা রান্না করা হয়ে থাকে। আর সরিষার তেল দিয়ে এটা রান্না করে, তাহলে তেহারির অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। তো আমরা এখন সুন্দর করে মাংসটা উল্টে পাল্টে মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব। মাংস থেকে যে পানিটা বের হয়ে আসবে সেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এটা একটু ঢাকনা দিয়ে রেখে দেব। তার আগে আমি এখানে একটু টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আমি আবারও মাংসটা একটু খুব সুন্দর করে উল্টে পাল্টে মিশিয়ে নেব টক দইয়ের সঙ্গে। টক দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছি, এতে করে ভালো হয়। আর সরাসরি দিয়ে দিলে হয় কি কীরকম একটা দেখা যায়, মিশতে চায় না সহজে। আর এভাবে করে যদি একটু ফেটিয়ে নিয়ে দেওয়া যায় তাহলে খুব সহজেই কিন্তু আমাদের মাংসর সঙ্গে বা গ্রেভির সঙ্গে এটা খুব সুন্দরভাবে মিশে যায়। এই যে আমি দেখেন চুলার হিটটা লো করে দিয়েছিলাম, আস্তে আস্তে কিন্তু মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। এই পানিটা আমি শুকিয়ে নেব। এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম, পানিটা শুকিয়ে নিয়ে আমি আবারও আসব। পানিটা এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি এটা রান্না করে নিচ্ছি। দেখেন অনেকটা পানি একটু শুকিয়ে আসছে। মাংস থেকে যে পানিটা বের হবে সে পানিটা শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাংসর টেস্টটাও ভালো আসে। মাংসের থেকে বের হওয়া পানিটা শুকিয়ে নিয়ে তারপরে আমরা কষানোর জন্য মাংসে কিন্তু পানি ব্যবহার করব। এই যে মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, এখন উপর দিয়ে তেল ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন। এরকম করে উপর দিয়ে তেল ভেসে উঠে আসলে সেই পর্যায়ে মাংস কষানোর জন্য পানি দিয়ে দিতে হবে। এখন এখানে আমি বেশ খানিকটাই পানি ব্যবহার করব। মাংসটা যত সময় না সিদ্ধ হচ্ছে তত সময় আমি এটা রান্না করে নেব। এটা 40-45 মিনিট পর্যন্ত আমি এটা একটু লো হিটে রান্না করে নেব, তাহলে এই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর খাবার সময় খেতেও ভীষণ ভালো লাগবে। দেখেন মাংসের পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, শুধু মাংস আর তেল আলাদা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমার মাংস কিন্তু কষানো একদম পারফেক্টভাবে হয়েছে। এখন এই মাংসটা তেলের থেকে আলাদা করে নেব। আমি একটু টেস্ট করে নিচ্ছি, দেখছি এটা কেমন হয়েছে। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন আমি তেলের থেকে মাংসটা আলাদা করে উঠিয়ে নিচ্ছি। এখানে লবণ এবং খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর লবণটাও একদম পারফেক্ট হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি তেলের থেকে কিন্তু মাংস আর মশলাগুলো খুব সুন্দর করে আলাদা করে নিয়েছি। এই সেম তেলে আমি এখন দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা পেঁয়াজ, দারচিনি আর সাদা ফল আর কিছু গোলমরিচও এখানে দিয়ে দিলাম। দিয়ে এই তেলে আমি এখন চাউলটা ভেজে নেব। তো আমি এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর শুকনা মশলাগুলো আমি একটু খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এই তেলের মধ্যে এখন চাউল দিয়ে দেব। চাউল দিয়ে চাউলটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। এই যে চাউলগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। চাউলটা খুব সুন্দর করে ভাজলে এই তেহারিটাও কিন্তু অনেক ঝরঝরে হবে। চাউলটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। চাউলটা ভেজে নিয়ে আমরা এখন একটু পরে পানি দিয়ে দেব। চাউলটা ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন হাতে একটু পাতলা অনুভব হবে আর অনেক ঝরঝরে হয়ে যাবে। দেখেন আমি একটু এই পর্যায়ে আদা বাটা দিয়ে চাউলটা আবারও খুব সুন্দর করে একটু ভেজে নেব।
ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল বের হবে কিন্তু দেখতে পাবেন। আর চাউলটা ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন হাতে একটু পাতলা অনুভব হবে, তখন বুঝতে হবে যে চাউলটা ঠিকঠাকভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিলাম। আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ চাউল নিয়েছিলাম। 3 কাপ চাউলের জন্য এখানে 6 কাপ পানি ব্যবহার করতে হবে। 6 কাপের চেয়ে সামান্য একটু কম দেবেন পানি, তাহলে এই তেহারিটা খুব ঝরঝরে হবে আর পারফেক্ট হবে। আমি আবারও একটু খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন স্বাদ অনুযায়ী লবণ এখানে দিয়ে দিচ্ছি। আমি 1 চা চামচ লবণ দিয়ে আর 1 চিমটি খানিক লবণ দিয়ে দিয়েছি। দেখেন খুব সুন্দর বলক উঠে এসেছে। এখন আমি এটাকে আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। একটু পানি শুকিয়ে এসেছে দেখেন অনেকটা। এখন আমি 5-6টার মতো কাঁচামরিচ মুখের দিকটা একটু কেটে এখানে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু এই কাঁচামরিচ থেকে কোনো রকম ঝাল বের হবে না, শুধু কাঁচামরিচের ফ্লেভার আসবে। আর এই ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর। দেখেন আমি মাংসটা দিয়ে চাউলের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে একদম ঢাকা দিয়ে দমে দিয়ে দেব। 15-20 মিনিটের জন্য এটাকে দমে রেখে দেব। একদম চুলার হিটটা লো করে দিয়ে মাংসটা খুব সুন্দর করে আমি একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই যে সমান করে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য এটাকে দমে রেখে দেব। আপনি এই প্যানের নিচে একটা তাওয়া দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু নিচের দিকটা পোড়া লেগে যাবে না। এই যে আমি চুলার হিটটা একদম লো করে দিয়েছি, দেখিয়ে দিলাম। এই যে আমার তেহারিটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি 20 মিনিট পরে আপনাদের সামনে আবারও এসেছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। মাংসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, অনেক সফট হয়েছে। আর চাউলটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন এটা সার্ভ করার পালা। আমি সুন্দর করে এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আর সব কিছুর মশলার ব্যালেন্স একদম পারফেক্ট ছিল, খুবই মজার হয়েছিল। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। একদম পুরান ঢাকার অথেন্টিক রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিন অবশ্যই। আপনাদের একটা লাইক করার কারণে এই ভিডিওটি আরও নতুন বন্ধুরা দেখার সুযোগ পাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন। নতুন ভিডিও ছাড়ার সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। আল্লাহ।